আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আজকে দেখাবো চিটা পাঁপড়। খুব সহজে বাসায় বানায় নেওয়া যায়, আর বেশি উপকরণও লাগে না, খেতেও অনেক সুস্বাদু। এরকম একটা পাঁপড় যদি একবার আপনারা বানান, তাহলে 2 মাস বা তারও বেশি সময় ধরে আপনারা এটা খেতে পারবেন, শুধু মাঝে মাঝে রোদ্রে দিলেই। আর দেখতেও অনেক কালারফুল। তো আসুন দেখে নিই কীভাবে খুব সহজে পাঁপড় বানানো যায়। এখানে কিছু আটা আমি চালনিতে নিয়ে প্রথমে ভালোভাবে চালে নিলাম। যদি চাল বা কোনো কিছু থাকে তাহলে আটকে যাবে। এরপর যে আটাটা চালনি দিয়ে চালে নিয়েছি সেটাই একটা পাতলা কাপড়ে জর্জেট ওড়না যেগুলো থাকে এগুলোতে ভালো আটাটা চালা যায়। তো আমি এরকম পাতলা একটা জর্জেট ওড়না আটাটা নিয়ে তারপরে চালে আবার দেখাচ্ছি। আটাটা এমনভাবে চালতে হবে যেন মোটা যে দানাগুলো থাকে আটার ভিতরে সেগুলো প্রবেশ না করে, তাহলে আটাটা মাখার সময় অনেক স্মুথ হবে। দেখাচ্ছি এভাবে সুজি টাইপের যেগুলো থাকবে সেগুলো রেখে দেব। এটা সুজি হিসাবেও ব্যবহার করা যাবে পরবর্তীতে, কিংবা বাকি আটাটার সাথে মিক্স করে দিলেও রুটির সাথে বা অন্যান্য কোনো কিছুর সাথে খাওয়া যাবে। এখন যে আটাটা চালে নিলাম সেখান থেকে আমি 3 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম, আর যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি মাপছি সেটা দিয়েই 1 কাপ পানি দিয়ে নিলাম প্রথমে। এরপরে আটাটা অনেকক্ষণ ধরে ভালোভাবে মাখতে হবে, একবারে মসৃণ করে নিতে হবে আটাটা। আমি মাখে দেখাচ্ছি, দেখুন মাখতে মাখতে কীরকম একটা আঠালো টাইপের হয়ে আসছে। এখন দেখুন একটু মোটা মোটা পড়তেছে। তো আবার একটু পানি দিয়ে নেব, যে পানিটা দেখাইলাম সেটা পুরোটাই আমি নিচ্ছি। আরও একটু পানি দিলেও সমস্যা হবে না। আটাটা শুধু খুব যেন গাঢ় না হয়, কারণ গাঢ় হয়ে গেলে তাড়াতাড়ি পাঁপড়টা সিদ্ধ হতে চাইবে না, আর বেশিক্ষণ আঁচে রাখাও যাবে না, পাতলা টাইপের করতে হবে। এখন 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে নিলাম, আর ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রাখছি আটাটা, কারণ ঢাকনা দিয়ে রাখলে পাঁপড়টা সহজেই দেওয়া যায়। আপনাদের হাতে সময় না থাকলেও অন্তত আধা ঘন্টার মতো আটাটাকে ভিজতে দিবেন। দেখুন এরকম যখন হবে তারপরে এটাতে এখন আমি কালার যোগ করে নেব, তার জন্য আটাটা 2 জায়গায় করে নেব। এখানে এখন দিয়ে দিচ্ছি আমি সবুজ কালারের ফুড কালার। ভুলেও কিন্তু আবার রং দেবেন না, কারণ রং দিলে খাওয়া যাবে না, তিতা করবে। যদি ফুড কালার থাকে সেক্ষেত্রে দিয়ে নেবেন, আর ফুড কালার না থাকলে শুধু সাদা পাঁপড় করলেও সমস্যা নেই, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে দিলাম রেড কালার। এরপরে চুলায় চলে যাব। একটা বাটিতে সামান্য তেল নিয়ে একটা ব্রাশ নিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানে ব্রাশটা দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিলাম। এখন আমি একটা পিঠা দিয়ে দেখাচ্ছি কিভাবে দিয়ে দিচ্ছি, এটা একটু খেয়াল করবেন। আর যদি আপনারা প্রথমবার হন সেক্ষেত্রে হয়তো একটু মোটা হতে পারে কিংবা এবড়ো থেবড়ো হতে পারে, সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার কাছেও ততটা ভালো হয় না, তারপরেও যেটুকু পারছি আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। এটা আমিও প্রথম বানাচ্ছি, আমি এর আগে খাইছি ছোটোবেলায়। এভাবে যখন পিঠাটা ঢাকনা দেওয়ার পরে সিদ্ধ হয়ে আসবে, উপর থেকে বোঝা যাবে, তখন এটা তুলে ভাঁজ করে নেবেন। ভাঁজটা একটু চাপে চাপে করবেন, তাহলে পরবর্তীতে আর খুলে যাবে না। আমি এখানে ভাঁজ করে দেখাচ্ছি। এভাবে 4 কোণা ভাঁজ করে নিলাম। এটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন প্রকারে ভাঁজ করে নিতে পারবেন, এতে করে পিঠাগুলো বিভিন্ন সাইজের হবে। এভাবে ভাঁজ করে নিয়েছি আমি। আর এখন একটা টিস্যু নিচ্ছি, যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রে এরকম পাতলা টিস্যু নিয়ে এভাবে হালকা একটু ব্রাশ করে দেবেন।
যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। এখন সাদা একটা পিঠা আমি অন্য ভাজে দিয়ে দেখাবো। একইভাবে পিঠার আটাটা দিয়ে নেবেন সুন্দর করে। ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী, বড় করলে বড় হবে পিঠাটা, আর ছোট করলে ছোট হবে, কিন্তু ফুলার পরে পিঠা এমনিতেই বড় হয়ে যায়। ঢাকনা দিয়ে দিলাম, উপর থেকেই বোঝা যায় যে আটাটা সিদ্ধ হয়েছে কি হয়েছে না। তো এটা আমি নিচে না নামাই, এখানে ফ্রাই প্যানে শেপ দিয়ে দেখাচ্ছি, কারণ এটা 4 ভাগ করব শুধু। আর চেষ্টা করবেন যদি আপনারা চুলার উপরে এটা দিয়ে রাখেন তাহলে তাড়াতাড়ি করে নেওয়ার। বেশিক্ষণ রাখলে আটাটা বেশি সিদ্ধ হয়ে গেলে বা ভাজা ভাজা হয়ে গেলে তেলে দেওয়ার সময় সেগুলো ছুটে যাবে। এইভাবে সবুজ কালার যেটা করে নিয়েছি সেটারও আমি একটা পিঠা করে দেখাই দিচ্ছি। আর শেষে সাদা আটাটা যেটা আমার আছে সেটাতে আমি আরও একটা কালার যোগ করছি, সেটাও দেখাই দেব। আমি এখানে 4 কালারের বানাইছি পিঠা মোট। তো সবুজটাও হয়ে গেল। এখন বাকি যে সাদা আটাটা রয়েছে সেটাতে আমি একটু দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালারের ফুড কালার যেটা লিকুইড সেটা আমার কাছে ছিল না, এর জন্য আমি জর্দা রঙটাই দিয়ে নিলাম। নেওয়ার পরে এটাও আমি করে দেখালাম। সবগুলো পিঠাই আমার করা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটা দেখাই দিলাম কি পরিমাণ চুলার জাল রেখে আমি পিঠাগুলো ভাজছি। আর ব্যালকনিতে শুকাইতে দিয়ে দিছি পিঠাগুলো। এখন শুকানোর পরে এরকম হয়েছে। আপনারা চাইলে রোদ্রেও, খোলা রোদেও দিতে পারেন, তবে ঢাকনা দিয়ে দিবেন যেন ধুলোবালি না পড়ে। আর যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে ফ্যানের বাতাসে রাখলেও হবে, এই পিঠাগুলো সহজেই শুকায় যায়। আর এখানে আমি কিছু গুড় নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এটা জাল দিয়ে লিকুইড করে নিলাম। তেলটা চুলায় গরমে দেওয়ার পরে একটু দেওয়ার পরে দেখলাম যে হয়ে গেছে তেল গরম। এই পিঠাটা ভাজার সময় অবশ্যই তেলটা অনেক গরম লাগবে। যদি বেশি গরমে পিঠাটা ভাজেন তাহলে অনেক ফুলবে, আর তেল যদি বেশি গরম না হয় সেক্ষেত্রে পিঠাগুলো ফুলতে চাইবে না। এজন্য তেলটা অনেক ভালো করে গরম করে নিতে হবে। এখানে কিছু পিঠা আমি তেলে ভাজে দেখাচ্ছি, আর বাকি অর্ধেক পিঠা রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে অন্য কোনো দিন আবার তেলে ভাজে নিলেই হয়ে যাবে। এই পিঠাটা আপনারা 2-3 মাস পর্যন্ত এভাবে খেতে পারবেন, তবে মাঝে মধ্যে একটু রোদ্রে দিলে পিঠাটা আরও বেশি ভালো থাকবে। এই পর্যন্ত এই পিঠার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, এতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এভাবে সবগুলো ভাজে নেওয়ার পরে এখন একটা ভাঙে দেখায়, যদিও ভাঙার দরকার নেই, এটা এমনিতে অনেক মুচমুচে। আমার কাছে এই পিঠাটাতে কিছু না দিলে চূড়া ভাজা যেরকম হয় ওরকম আমার কাছে লাগে। তো এখানে আমি একটু গুড়ের শিরা দিয়ে দেখাচ্ছি। আপনাদের কাছে যদি গুড় না থাকে বা করতে কষ্ট মনে হয় সেক্ষেত্রে এভাবে উপরে বেশি করে চিনি ছিটাই দিবেন। মিষ্টি খেতে বেশি পছন্দ করলে সেক্ষেত্রে গুড়ের শিরাতে চুবাইয়ে উঠাতে পারেন। আর এটা বাঁচে গেছে, এটা আমি রেখে দেব।